আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মায়া বেডে কাত হয়ে শুয়ে আছে। ওর ভেতরে কি চলছে তা শুধু ওই জানে, যা সে আপাতত না কাউকেও বলতে পারবে, আর না কারো কাঁধে মাথা রেখে মন খুলে কাঁদতে পারবে। ও যা করতে চাইছে সেটা যে ওর জন্য কতটা কঠিন তা শুধু ওই জানে। ও জানে সামনের পথ হয়তো ওর জন্য আরো কঠিন হবে, তবে ওকে যে এটা করতেই হবে, এতেই যে সবার ভালো। মায়ার ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ পেল। মায়া জানে এখন অরণ্য এসেছে, তাই চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে পড়ে রইল। এখন যে অরণ্যের মুখোমুখি হওয়ার সাহস নেই ওর। অরণ্য মায়ার দিকে রাগী চোখে তাকিয়ে রইল। নিচে অমন মহান কাজ করে এসে উনি কি সুন্দর আরামে শুয়ে আছে, যেন কোনো কিছুই হয়নি। ইচ্ছে তো করছে এখনই উঠিয়ে জিজ্ঞেস করি, কেন করলে এমনটা? একবার আমার কথা ভাবলে না তুমি? অরণ্য ধপধপ করে এসে বেডের ওপর শুয়ে পড়ল। মায়ার থেকে দূরত্ব রেখে কাত হয়ে শুয়ে রইল। মায়ার ওপর প্রচুর রাগ আর অভিমান হচ্ছে। মায়া কিভাবে পারল ওকে অবিশ্বাস করতে? আমার চেয়ে আজ ওই মেয়েটাকেই ওর বিশ্বাসযোগ্য মনে হলো। ঠিক আছে, তাহলে থাকো, আমিও এবার আর এগিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করব না। অনেকক্ষণ হলো এভাবে শুয়ে আছে, তবুও একবারও মায়া কিছু বলছে না। অরণ্য জানে মায়া এখনো ঘুমায়নি। আমি এভাবে রেগে আছি, তবুও মায়া কিছু বলছে না, একবার আমার রাগ ভাঙানোর চেষ্টাও করছে না। হঠাৎ করে এত নিষ্ঠুর হয়ে গেল কেন তুমি? ওই মেয়েটার কথায় আমার থেকে দূরত্ব করে নিলে। এবার যদি তুমি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা করে থাকো, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। অরণ্য অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মায়া ওর জন্য কফি নিয়ে এসে অরণ্যর দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার কফি। তবে অরণ্য মায়ার দিকে একবারও তাকালো না। রেডি হয়ে মায়ার পাশ কেটে বেরিয়ে গেল। মায়া অশ্রুসিক্ত চোখে অরণ্যের যাওয়ার পানে তাকিয়ে রইল। এতটা হবারই কথা ছিল, হয়তো এটাই ওর নিয়তি। অরণ্য ড্রয়িং রুমে আসলে ওর মা নাস্তা করে যেতে বলল। অরণ্য পাশে তাকিয়ে দেখল রিয়া সোফায় বসে আপেল চিবুচ্ছে আর টিভি দেখছে। এটা দেখে অরণ্যের মাথা আরো গরম হয়ে গেল। অরণ্য চোয়াল শক্ত করে বলল, আমার খিদে নেই। কথাটা বলেই অরণ্য হনহন করে বেরিয়ে গেল। এক সপ্তাহ কেটে গেছে। এই এক সপ্তাহে অরণ্য মায়ার সাথে কোনো কথা বলেনি। মায়াও তেমন চেষ্টা করেনি অরণ্যের রাগ ভাঙানোর। আর এই বিষয়টাই অরণ্যকে আরো বেশি রাগাচ্ছে। মায়ার এই হঠাৎ পরিবর্তন অরণ্যের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অস্থির মনটা খালি ছটফট করছে। আজকাল মায়াকে সে তেমন বাসায় দেখতেই পায় না। রোজ কোথাও যেন সে চলে যায়, কাউকে কিছু বলেও না। অরণ্যের সবকিছু যেন এলোমেলো লাগছে। রাগের কারণে মায়ার সাথে কথা বলছে না, তবে মায়ার জন্য চিন্তাও হচ্ছে। অজানা একটা ভয় বুকটা দুরু দুরু করছে। মায়া আবারও আমার কাজ দূরে যাওয়ার চিন্তা করছে না তো? এবার এমনটা করলে আমি তোমাকে কখনোই মাফ করব না মায়া। আমাকে তুমি চিরজীবনের জন্য হারাবে, চেয়েও আমাকে খুঁজে পাবে না তুমি। ফোনটা হাতে নিয়ে মায়ার নাম্বারের দিকে তাকিয়ে আছে। অস্থির মনটা বাদ মানছে না। মায়া সেই সকালে বেরিয়েছে, এখন সন্ধ্যা হতে চলল, তবুও তার কোনো খবর নেই। অরণ্যের অস্থিরতা বেড়েই চলেছে, সাথে ক্রমান্বয়ে বেড়ে চলেছে রাগের মাত্রা। মায়ার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তাই আর থাকতে না পেরে মায়ার নাম্বারে ডায়াল করলো অরণ্য। তবে রিং বেজে বেজে ফোন কাট হয়ে গেল। ফোন রিসিভ করলো না। অরণ্যের অস্থিরতা আরো শতগুণ বেড়ে গেল। ফোন কেন ধরছে না? কোনো বিপদ হলো না তো? এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। রাত 8টার দিকে মায়া বাসায় ফিরল। দরজা খুলে ভেতরে ঢুকতেই অরণ্যের অগ্নি চোখের ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি দেখে অন্তর কেঁপে উঠল মায়ার। মায়া মাথা নিচু করে পাশ কেটে যেতে নিলেই অরণ্য দৃঢ় কণ্ঠে বলে উঠল, কোথায় গিয়েছিলে? মায়া মাথা নিচু রেখেই আমতা আমতা করে বলল, ইউনিভার্সিটির একটা কাজ ছিল। অরণ্য এবার খপ করে মায়ের হাত শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে আটকে দিয়ে চোয়াল শক্ত করে বলল, ভার্সিটির কাজ? কিসের ভার্সিটির কাজ শুনি, যা তুমি এত রাত পর্যন্ত করছো? আমাকে কি তোমার বোকা মনে হয়? প্রতিদিন কোথায় বেরিয়ে যাও তুমি? সারাদিন বাইরে থাকো, কি করতে চাইছো তুমি? অরণ্য রাগের মাথায় মায়ার হাতটা এতটাই শক্ত করে ধরেছে যে হাতের রক্ত চলাচলই বন্ধ হয়ে গেছে প্রায়। মায়া তবুও কোনো রকমে বলল, সময় হলে সব জেনে যাবে। মায়ার কথায় অরণ্যের ভয় যেন আরো বেড়ে গেল, সাথে রাগও। অতিরিক্ত রাগ আর অভিমানের মাত্রা বেড়ে গিয়ে অরণ্য হঠাৎই বলে উঠল,
কেন এখন বলা যাবে না? এমন কি করতে চাইছো তুমি? নাকি নতুন কাউকে পেয়ে গেছো? আমার কাছ থেকে দূরে গিয়ে নতুন কাউকে নিয়ে ঘর করার প্ল্যান করছো বুঝি? মায়া স্তব্ধ হয়ে আহত দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে। এমন একটা কথা ও আশা করেনি। অরণ্য কি সত্যিই ওর ব্যাপারে এমনটাই ভাবে? কথাটা ভাবতেই মায়ার চোখ জোড়ায় বাঁধ ভেঙে এলো। মায়ার অশ্রুসিক্ত চোখ দেখে অরণ্যের হুঁশ এলো। বুঝতে পারল ও রাগের মাথায় হয়তো একটু বেশিই বলে ফেলেছে। অরণ্য মায়াকে ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মায়া ওখানেই বসে পড়ল। কতক্ষণ ওভাবেই বসে রইল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে উঠে দাঁড়ালো। ওকে যে এখনো অনেক কাজ করতে হবে, বসে থাকলে চলবে না। রাতে ডিনার টেবিলে মায়া সবার উদ্দেশ্যে বলে উঠল, আজকে ডিনার শেষে কেউ রুমে যাবেন না প্লিজ। আমি আজকে সুন্দর একটা ফিল্ম এনেছি, আমরা সবাই মিলে দেখব। বাসার এমন একটা সময়ে মায়ার এমন মুভির কথা শুনে বাসার সবাই একটু অবাকই হলো। তবুও মায়ার কথা রাখতে সবাই রাজি হয়ে গেল। সারা অতি উৎসাহ নিয়ে বলল, ওয়াও, ফিল্ম অনেক মজা হবে, আমি পপকর্ন নিয়ে আসছি। মায়া শুধু একটা রহস্যময়ী হাসি দিল। অরণ্যের কাছেও ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো। তবুও কিছু বলল না ও। দেখাই যাক কি করতে চাই মায়া। অতঃপর ডিনার শেষে সবাই সোফায় এসে বসলো। রিয়াও এসে বসলো। মায়া পেনড্রাইভ টিভিতে লাগিয়ে দিয়ে রিমোটটা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল। তো সবাই রেডি তো? সবাই সাই জানালো। মায়া এবার রিমোট চাপ দিয়ে মুভি চালু করলো। তবে মুভি চালু হতেই সবাই চমকে গেল। কারণ এটা কোনো মুভি না, বরং রিয়ার কালো কারবারির প্রমাণ। টিভিতে দেখা যাচ্ছে রিয়া একটা ছেলের সাথে খুবই ঘনিষ্ঠভাবে ঘুরে বেড়াচ্ছে, যেন তারা কোনো স্বামী স্ত্রী। তারপর তাদের নানান রকম ছবিও ভেসে উঠছে। এসব দেখে সবাই প্রচুর অবাক হয়ে গেল। আর রিয়ার তো ভয়ে আত্মার পানে শুকিয়ে এলো। এগুলো কোথা থেকে এলো? ভিডিও দেখে অরণ্যের বাবা বলে উঠল। এইসব কি বৌমা? মায়া একটা লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে স্মিত হেসে বলল, বাবা, এই মুভির নায়িকাটাই হলো আমাদের নায়িকা, আই মিন রিয়া মনির বাচ্চার বাবা। মায়ার কথায় সবাই তাজ্জব হয়ে গেল। রিয়া মনে মনে ভয় পেয়ে গেলেও উপরে উপরে সাহস দেখিয়ে ফুঁসে উঠে বলল, কি কি আবল তাবল বলছিস মায়া? পাগল হয়ে গেছিস তুই? আমার বাচ্চার বাবা অরণ্য, অন্য কেউ না। মায়ের রহস্যময় হাসি দিয়ে রিয়ার সামনে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ ঠাস করে রিয়ার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। রিয়া বেচারির মাথা পুরো ঘুরে উঠল। মায়ার হঠাৎ অ্যাকশনে সবাই টাস্কি খেয়ে গেল। মায়া চেহারায় কাঠিন্যতা এনে রিয়ার সামনে আঙ্গুল তুলে দৃঢ় কণ্ঠে বলল, তুই কি ভেবেছিলি তুই সবাইকে বোকা বানিয়ে তোর থার্ড ক্লাস প্ল্যানে সফল হয়ে গেছিস? আরে আমি তোকে হাড়ে হাড়ে চিনি। তুই ভাবলি কি করে যে তোর মতো নোংরা মেয়ের কথা আমি মেনে নিব? আমি নরম মনে ঠিকই, কিন্তু বোকা না। আরে আমার সরলতাকে দুর্বলতা ভেবে ভুল করেছিস তোরা। আরে অরণ্য নিজে এসেও যদি বলতো এই কথা, তবু আমি মানতাম না। সেখানে তোর মতো নোংরা মেয়ের কথা বিশ্বাস করার তো কোনো প্রশ্নই আসে না। আরে বোকা, তুই আমাকে না, বরং আমি তোকে বানিয়েছি। মায়ার কথায় অরণ্যের মনটা ভরে উঠল। আজ আবারও নতুন প্রাপ্তি এলো তার জীবনে। ওর মায়াপুরী ওকে ভুল বোঝেনি, বিশ্বাস রেখেছে ওর ওপর। ভাবতেই চোখের কোণ চিকচিক করছে। অরণ্যের বাবা মায়ার উদ্দেশ্যে বলে উঠল, বৌমা কি বলতে চাইছো? একটু ক্লিয়ার করে বলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তুমি যখন জানতে ও মিথ্যা বলছে, তাহলে সেদিন কেন বললে না? মায়া এবার সবার দিকে তাকিয়ে বলল, আসলে বাবা, সেটারও একটা কারণ আছে। একটা বিষয়ে আমার সন্দেহ ছিল, তাই সেটা জানার জন্য আমার একটু সময়ের দরকার ছিল। তাই সেদিন আমি ওর কথা মেনে নেওয়ার অভিনয় করছিলাম, যাতে ও বাইরে গিয়ে কোনো তামাশা না করে, আর আমি ওর বিরুদ্ধে সব তথ্য সংগ্রহ করতে পারি আর সঠিক প্রমাণ হাতে পেতে পারি। অরণ্যের বাবা ভ্রু কুঁচকে বলল, কি বিষয়ে সন্দেহ ছিল? আসলে আপনারা হয়তো জানেন না, আমি কিছুদিন আগে একটু অসুস্থ হয়েছিলাম, আর অরণ্য আমাকে হসপিটাল নিয়ে যায়। সেখানে ডক্টর কিছু টেস্ট দেয়, আর টেস্টের রিপোর্টে আসে আমি নাকি কখনো মা হতে পারবো না। মায়ার কথায় সবাই থমকে যায়। অরণ্যের বুকটা কেঁপে উঠল। তখনই মায়া বলে উঠল, প্রথমে আমি এই খবরটা শুনে অনেক ভেঙে পড়ি, তবে ঠিক সেদিনই যখন রিয়া বাড়িতে এসে ওই কথাটা বলল, তখন আমার সন্দেহ হলো। কারণ একই দিনে এই ঘটনাগুলো কোনো কোইন্সিডেন্স হতেই পারে না। আর রিয়া আর আমার মামিকে ভালো করেই চিনি।
তারা যে নিজের কার্যসিদ্ধির জন্য যে কোনো ষড়যন্ত্র করতে পারে সেটার আন্দাজ আছে আমার। তাই তো সেদিনই আমি রিয়ার রুমের দরজার পাশে লুকিয়ে রিয়া আর ওর মার ফোনের কথোপকথন শুনি। সেখানে রিয়া ওর মাকে বলছে, আমাদের প্ল্যান কাজ করছে মা। আমার সন্দেহ আরও গাঢ় হয়ে যায়। আমি পরের দিনেই অন্য একটা হসপিটালে গিয়ে আবারও সব টেস্ট করাই। বরং ডক্টর দেখে বলে আমার রিপোর্টে কোনো সমস্যা নেই, আমি চাইলে যে কোনো সময় মা হতে পারবো। অরণ্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, আমার মায়া ঠিক আছে। মায়া আরও বলতে লাগলো, পরে আমি খোঁজ নিয়ে জানলাম ওই হসপিটালের নার্স রিয়ার বান্ধবী ছিল। সেই আমার রিপোর্ট পাল্টে দিয়েছে। এরপর থেকে আমি রিয়ার পিছু করি। রিয়া কোথায় যায়, কি করে সবকিছু নজর রাখি এবং জানতে পারি রিয়ার বাচ্চার বাবা ওই ছেলেটা, যেটা সে অরণ্যের ওপর চাপাতে চায়, যাতে অরণ্যের সম্পত্তির ভাগিদার হতে পারে। আর এই প্ল্যান ওরা সবাই মিলেই করেছে। আমি লুকিয়ে ওদের কথা শুনেছি এবং রেকর্ডও করেছি। মায়া ওর ফোন বের করে রিয়া আর ওর বয়ফ্রেন্ডের কথোপকথন শোনালো সবাইকে, যেখানে রিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে সব প্ল্যান করছে। তারপর মায়া আরও বলল, শুধু এই না, সেদিন বিয়ের দিনও রিয়ার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ও ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিল, কিন্তু যখন দেখলো ওর বয়ফ্রেন্ডের টাকা পয়সা নেই, তখনও আবার ওর বয়ফ্রেন্ডকে রেখে বাড়ি ফিরে আসে আর ফিরে এসে অ্যাক্সিডেন্টের নাটক করে। সবকিছু শুনে সবাই একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। রাগে অরণ্যের রক্তকণিকাগুলো টকবক করছে। অরণ্য ক্রুদ্ধ হয়ে রিয়ার দিকে তেড়ে গেল। অবস্থা বেগতিক দেখে সাহিলার অরণ্যের চাচা অরণ্যকে ধরে আটকানোর চেষ্টা করছে। অরণ্য ক্ষিপ্ত বাঘের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, ছাড়ো আমাকে। আজ এই ডিসকাস্টিং মেয়েটাকে আমি খুন করে ছাড়বো। ওর চ্যাপ্টার আজ চিরতরে বন্ধ করে দিব। ওর সাহস কি করে হলো মায়ের সাথে এসব করার? ওকে তো আজ আমি খুন করেই ফেলবো। অরণ্যের বাবা বলে উঠলেন।